এই যে এক্সিট পোল, সেই পোলে কিন্তু তিনি অনেকটাই বিচলিত বলে আমার মনে হয়। শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী যে বাহিনীটা তৈরি করলেন ধর্ম নিয়ে অ্যাটসেট্রা নিয়ে, সেইটাও কিন্তু আমাদের কাছে একটা লক্ষণীয়ভাবে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়। গত 19-19 নির্বাচনের সাপেক্ষে যদি ওনার 2টো সিটও কমে, তিনি সংগঠন টিকে রাখতে পারবেন না। তৃণমূল রেজিমেন্টের দল নয়, এন্টার তৃণমূলটা চলে মানি মাসিল পাওয়ার এবং পুলিশের দ্বারা। যুব সমাজের পেটে লাথি মারার মতন ঘটনা ভারতবর্ষে হয়তো এই সরকার ছাড়া কেউ করে। এক্সিট পোলে দেখা গেছে তৃণমূলের বিপর্যয়ের মুখে, এটাই কি ভবিষ্যৎ তাহলে বলে আপনার মনে হয়? দেখুন, এক্সিট পোল একটা এস্টিমেট, একটা মনস্তত্ত্ব অঙ্কের একটা সার্বিক মিলন। আমরা বুথ ফেরত সমীক্ষা কিছু লোকের থেকে তুলে নিয়ে উইথিন কুইক করি। এটা কতগুলো ডিপেন্ডেন্সি থাকে, স্যাম্পল সাইজ কীরকম আমরা নিয়েছি, অর্থাৎ কত লোকের সাথে আমরা কথা বলেছি, তারা কি র্যান্ডম ছিল, তাদের দেশকাল পাত্র কেমন ছিল, তারা কোন জাতির কোন ধর্মের, কি পরিবেশে তারা কি জেন্ডার ক্যারি করে, মহিলা হলে এক ধরনের, এই কতগুলো ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরগুলো কতটা কি হয়েছে জানি না, তবে নিজে যেহেতু একটা পোলের সাথে যুক্ত ছিলাম, সার্ভের সাথে ওতপ্রোতভাবে, আমি আপনাকে বলছি যে সার্বিক চিত্রে পোল কি বলছে তার চেয়ে তো বড় হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল বিরোধী একটা ভয়ানক চোরাশোধ চলছে। এইটা লজিক্যালি চলছে, আমি বলছি লজিক্যালি 13 বছর ধরে একটা সরকার আছে তার জন্য এটা নয়, পশ্চিমবঙ্গে এটা চলছে একটা ব্যতিক্রমী চোরাশোধ। কেন আমি আপনাকে বলি, এই একটা ভোট, যেই ভোট চলাকালীন কিন্তু একাধিক হাইকোর্টে এমন কিছু রায় হয়েছে যে রায়টা কিন্তু স্টেটের এগেনস্টে শুধু যায়নি, এই রায়টা কিন্তু স্টেট সরাসরি রেসপন্সিবল ছিল। আমি আপনাকে বলছি রেসপন্সিবল। ফলে এই এটা এবার দ্বিতীয় হচ্ছে, আমরা কেন আনপ্রেডিক্টেবল বলছি, এটা যে এত কিছুর পরও কনফিডেন্ট নই কেন তৃণমূলের বিরুদ্ধে কি সত্যিকার এই ভোট শেয়ারিংটা হচ্ছে। আমরা যেটা বলি যে দেখুন, এই ধরনের এক্সিট পোলগুলো তো 90-এর দিকে ভারতের যখন ঢোকে প্রণয় রায়দের হাত ধরে, তখন তার একটা গ্রস ছিল, পিউরিটি ছিল। আজকের দিনে এই স্যাম্পল এটা করা এক্সিট পোল, ওপিনিয়ন পোল, এই পোলগুলোর কতটা কিভাবে করা হচ্ছে মেথডিক্যালি, সেটা নিয়ে আমার নিজস্ব একটা সংশয় আছে। তারপরেও আমি আপনাকে বলি যে যেহেতু এ রাজ্যে প্রায় 30% ফ্লোটিং ভোটার, 31, অর্থাৎ যেই ভোটাররা ভোটের বটম টেপার সময় সিদ্ধান্ত নেয় কী করব, কারণ তাদের অর্গানাইজেশনভাবে তারা তৃণমূলের দিকেও নেই, বিজেপির মতন অর্গানাইজেশন ফোর্সেও নেই, কারণ বিজেপির মতন প্রধান বিরোধী দল বা বাম কংগ্রেস সেই সুদৃঢ় অবস্থাটা এখনও আসতে পারেনি এখনও মানুষের কাছে যে তারা ওই ফোর্সে যে ওই প্ল্যাটফর্মে। ফলে এই ভোটটা কোন দিকে সুইং করে। তারপরে আমি আপনাকে বলি যে এই ভোট শেয়ারিংয়ের যে অলমোস্ট 12-13টা সর্বভারতীয় যে চ্যানেল বিভিন্ন এক্সিট পোল দেখাচ্ছে, 1-2টো ব্যতিক্রমী বাদে কেউই কিন্তু এ রাজ্যে তৃণমূলকে খুব বেশি 19-এর সাপেক্ষে বেশি দেখাচ্ছে না, সবাই কিন্তু কম দেখাচ্ছে। ফলে আপনি একটা হাঁড়ির একটা ভাত টিপেই তো মোটামুটি মায়েরা বোঝে যে ভাতটা কোন অবস্থায় আছে। সেইটা যদি হয়ে থাকে, আমার মনে হয় এই চিত্রটা এতটা ফারাক 27-28টার ফারাক না হলেও এটা কিন্তু একটা গ্রস ফারাক আসবে। এবং বাম কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজটা এবার বাড়ছে, একদম দর্শনীয়ভাবে বাড়ছে, কোথাও সেটা আমি বলছি 13-20% ছুঁয়ে যাবে। সেইটা কোন দিক থেকে কাটবে সেটা ডিসাইড করবে কিন্তু বিজেপি কোন দিকে আসবে, তৃণমূল কতটা খোয়াবে। দেখুন, মুখ্যমন্ত্রী মুখে বলছেন, এটা রাজনীতিবিদদের ধর্ম, যে আমাদের রেজাল্টের ফলাফলে হেরে যাওয়ার কাগজটা যতক্ষণ না হাতে আসছে রাজনীতিবিদদের ততক্ষণ তাদের বলতে হয় আমরা জিতব। কারণ তার এই কথার সাথে, তার এই কনফিডেন্সের সাথে বহু মানুষ, তার প্রতিষ্ঠানের বহু সমর্থক কর্মীদের মনোবল যুক্ত থাকে। সে হেরে যাওয়ার আগে হারতে পারে না। কিন্তু তারপরে আমি বলছি যে ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু এই যে এক্সিট পোল, সেই পোলে কিন্তু তিনি অনেকটাই বিচলিত বলে আমার মনে হয়। কারণ তিনি কিন্তু জানেন, তিনি ভোট রাজনীতিটা বহুদিন অবজার্ভ করেছেন, বহুদিনের পুরনো পার্লামেন্টারিয়ান তিনি কিন্তু জানেন কোনো রাজনীতিতে কোনো দিন ভারতবর্ষে ভোট চলাকালীন এতগুলো হাইকোর্ট অর্ডার, এতগুলো ইনসিডেন্ট কোথাও হয়নি। ইভেন আমরা ভোট পোলের পরে যে বাইনারিটা এখানে ক্রিয়েট হতে দেখলাম, যে প্রধান বিরোধী দল এবং রাজ্যের শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী যে বাহিনীটা তৈরি করলেন ধর্ম নিয়ে অ্যাটসেট্রা নিয়ে, সেইটাও কিন্তু
আমাদের কাছে একটা লক্ষণীয়ভাবে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়। ফলে এই চিত্র যদি সার্বিকভাবে থাকে তাহলে মুখ্যমন্ত্রী না ঘুমানো, মানে আমি যদি দলের ওরকম একটা সুপ্রিমো থাকতাম, রাজ্যের রুলিং, তিনি তো জানেন এই যে গত 19-এর নির্বাচনের সাপেক্ষে যদি ওনার 2টো সিটও কমে তাহলে ওনার দলের যে কর্মীদের মনোবল 200 ভাগ কমে যাবে এবং তিনি সংগঠন টিকে রাখতে পারবেন না। কারণ তৃণমূল রেজিমেন্টের দল নয়, এন্টার তৃণমূলটা চলে মানি মাসেল পাওয়ার এবং পুলিশের দ্বারা। ফলে সেই মানি মাসেল টান ধরবে, পুলিশ ব্যাকফায়ার করে যাবে। ফলে এই ব্যাকফায়ার এবং মানি মাসেলের কম্পাইলটা কমে গেলে তৃণমূল উবে যাবে। এবং আমার আরেকটা কোথাও মনে হয় সিট কমলে এবং কেন্দ্রে যদি আবার এনডিএ চলে আসে বা মুখ্যমন্ত্রী টিএমসির কোনো ভূমিকা যদি কেন্দ্র সরকার গঠনে না থাকে, তাহলে আমরা দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলের যা করাপশনের অভিযোগ, এন্টার ক্যাবিনেটটা না জেলের ভিতর থেকে মুখ্যমন্ত্রীকে চালাতে হয়। ফলে এই সার্বিক চিত্রে কিন্তু আমি এই মুহূর্তে আমার মনে হয় যে তৃণমূল নেত্রী অবশ্যই বিচলিত হবেন, এক যে পলিটিশিয়ান, এক যে অ্যাজ এ পার্সন অ্যান্ড দীর্ঘদিনের পার্লামেন্টারিয়ান হিসাবে তার চিন্তার বিষয় হতেই পারে এটা। ঠিক কোন কোন বিষয়গুলো তৃণমূলের বিপক্ষে গেল বলে আপনার? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে দুর্নীতি, গ্রস দুর্নীতি। কারণ যুব সমাজের পেটে লাথি মারার মতন ঘটনা ভারতবর্ষে হয়তো এই সরকার ছাড়া কেউ করেনি এত বড় মাপে। দ্বিতীয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি কর্মচারীদের ডিএ দিচ্ছেন না। তৃতীয় আপনার হচ্ছে ল অ্যান্ড অর্ডার এ রাজ্যে। চতুর্থ আপনি দিচ্ছেন আপনার মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু আপনি সন্দেশখালির যে এন্টার প্রসিডিওর পরে একটা জিনিস এখানে প্রতিষ্ঠিত যে মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের যে মহিলা মুখ্যমন্ত্রী চালিত একটা সরকার, তারা মহিলাদের কার্যত তাদের সুরক্ষার ব্যাপারটা 1%ও ভাবে না, বরং তারা ডেলিভারিটলি প্রোটেকশন দিচ্ছেন যারা মহিলাদের সম্মান লুট করে তাদেরকে, শাহজাহানদেরকে। ফলে এটা আর সিএ এবং শেষত্ব আমি যেটা বলি রাম মন্দির ইস্যু চাইতেও ভাইটাল এই রাজ্যে যেটা ভোট পোলারাইজেশনটা, যে দেখুন ভোট চলাকালীন তো আমরা দেখলাম রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন, যেটা বাঙালি হিন্দু মুসলমান প্রত্যেকের মনের আবেগের কথা হচ্ছে। দেখুন আপনি একটা মুসলিম ধর্মপ্রাণ মুসলিমকে বলুন তো, তিনি বেলুর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম নিয়ে একটা কথা বলবে না, কারণ তিনি জানেন ওটা ধর্মীয় প্রতিষ্ঠানের চেয়ে তো বড় হচ্ছে মানবিক প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী এই জায়গাটা অ্যাটাক করেছে, ফলে এইটায় কতটা বিরূপতা তৈরি হবে ভোটে, এইগুলো কিন্তু একটা ব্যাপার। এবং এই কতগুলো ভেরিয়েবলস কিন্তু মুখ্যমন্ত্রীর ভোট কমার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে। যেমন 18তে আপনি পঞ্চায়েত ভোটটা করতে দেননি, 18তে তো নিশ্চয়ই তৃণমূলের এই করাপশনের ইতিহাসগুলো ছিল না, সেটা তো 21-এর পরে বেরোলো। 18তে আপনি পঞ্চায়েতে বুথ অবধি সাধারণ মানুষকে পৌঁছতে দেননি, মুক্তাঞ্চল করে 33% সিটে 34% সিটে আপনি লুট করেছেন, বাকি সিটে আপনি বিরোধী যেখানটাও বা কষ্ট করে জিতেছে আপনি ভোট বানাতে দেননি, আপনার সরকার বানাতে দেয়নি। তা এইটার প্রতিফলন 19-এ কিন্তু হয়েছিল। 19-এ মানুষ পঞ্চায়েত ভোট দিতে পারেনি এই একটা কারণে, আপনাকে কিন্তু বিরোধী সংগঠন না থাকার পরেও বিজেপিকে 18টা দিয়েছিল, আপনাকে 22-এ নামিয়ে দিয়েছিল। ফলে এবার তো ইন্ডেক্স অনেকগুলো ভেরিয়েবলস, ফলে আপনি এইটা যদি ভোট ব্যাংকে সত্যিকারের প্রতিফলিত হয়, আমি বলছি তৃণমূলের সিট কিন্তু আরও এই এক্সিট পোলের বাইরে গিয়েও কমে যেতে পারে। দেখুন দুটো পার্ট, বামেরা সদ্য গেছেন 13 বছর আগে ক্ষমতায়, অর্থাৎ মানুষ তাদের টেস্ট করে নিয়েছে। 34টা বছরে বহু অ্যান্টি ইনকামবেন্সিস তৈরি হয়েছে বামেদের, সেই অ্যান্টি ইনকামবেন্সিসের পার্টের প্রজন্মগুলো এখনও বেঁচে আছে, তারা এখনও সজীব। আমি নিজে বামেদের সময় জন্মেছি, চাকরি পেয়েছি, আমি তাদের ওই ধারাটা দেখে এসেছি। 13 বছর তৃণমূল প্রচুর বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। এবার মানুষ দুটো লজিক, সেন্ট্রালে বিজেপি আছে, রাজ্যে বিজেপি ডিটেস্টেড, এখনও টেস্ট হয়নি মানুষের, ক্ষমতায় আসীন হওয়ার টেস্টটা মানুষ পায়নি। ফলে নতুনত্বের আঙ্গিকে কংগ্রেসকেও তারা দেখেছে বহু যুগ আগে, বহু বছর কংগ্রেস ক্ষমতায় নেই। এই সার্বিক চিত্রে 40-45 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, তাহলে সার্বিক চিত্রে কিন্তু মানুষ এই নতুনত্বের আঙ্গিকটাও বিজেপিকে টেনে নেওয়ার একটা ইয়ে। আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্রে একটা স্থায়ী গভর্নমেন্ট তৈরিতে কিন্তু অন্তত ইউপিএ 1-এর আগে, মানে আমরা তো 98-এর পরে দেখেছি এই ভারতবর্ষে কীরকম অস্থিরতা, তারও আগে 90 এসে দেখেছি আমরা জোট রাজনীতির কী কলঙ্কিত অধ্যায় বাংলায় ভারতে, যে
আয়ারাম গয়ারাম সরকার হচ্ছে, কি দুদিন পর পর প্রধানমন্ত্রী পদ পাল্টাচ্ছে। ফলে জোট মানুষ আর জোটদেরকে মানুষ আর ক্ষমতায় বসাতে চাইছে না। বিশেষ করে আইএনডিএ জোটে মমতা ব্যানার্জি, তারপরে আপের ভূমিকা, তার জোট শরিকদের ভূমিকা, অন্তত বাম এবং কংগ্রেসের ভূমিকা মানুষ সঠিকভাবে এনডিএ জোটে দেখলেও বাকি কোনো শরিকের ভূমিকা আপনি এখানে অ্যানালাইসিস করে বলুন তো, মানুষ ভালো চোখে দেখেছে? তারা কোথায় আছে? তারা কি মানে ছদ্ম বিজেপি প্রেমী? হ্যাঁ, মানে ছদ্ম বিজেপির বিরোধিতা কি ছদ্ম ইয়েতে করছে, নাকি তারা আইএনডিএকে বিকল্প চাইছে, মানে এনডিএর বিকল্প? মানুষ কিন্তু বিভ্রান্ত ছিল। এই বিভ্রান্তি একটা কারণ আছে, সেটার প্রতিফলন কিন্তু বাংলার ভোটেও পড়বে বলে আমার মনে হয়। এই কারণেই কিন্তু এখানে ডিটেস্টেড পার্টি হিসেবে বিজেপির প্রতি একটা প্রীতির জায়গা তৈরি হয়েছে, যে একবার দেখি না তাকে করে, তাই না? এক্সিট পোল বলছে কেন্দ্রে আবার গেরুয়া ঝড়, এবারে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারও কি তাই মনে হয়? দেখুন, আমি বলছি যে কারণগুলোর জন্য এনডিএ আবার ফিরতে পারে, হয়তো কিছুটা ম্যান্ডেট কমিয়ে নিয়ে বা সেম রেখে ফিরবে, তার কারণে একটা কারণ হচ্ছে কী কারণে এনডিএ হারবে। আপনি আইএনডিএ জোট পালালেন, কার্যত আইডিওলজিক্যালি ব্র্যান্ড ক্রাফটেড এনডিএ জোট একটা প্ল্যাটফর্মে এসে একটা প্রেস কনফারেন্স ওরা করতে পারেনি। ওরা 4টে উইংস তৈরি করেছিল, যে উইংসে তারা 4টে কোঅর্ডিনেশন তৈরি করেছিল, তাদের যৌথ একটা প্রেস ব্রিফ দেখান। ওরা মধ্যপ্রদেশে বলেছিল আরেকবার বসবে, ভবিষ্যতের নিয়ে রূপরেখা নিয়ে বসেনি। ওদের অন্যতম হোতা মমতা ব্যানার্জি, তিনি ওখানে একটা কথা বলেছেন, রাজ্যে এসে আমি বলছি রাজ্যে জোট নেই, রাজ্যে ন্যায়যাত্রা অন্যায়। এইগুলো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে। মানে কি, আপনি কি চাইছেন? তা আপনারা ভোটের আগে যদি এই হাল থাকে, ভোটের পরে আপনারা কী করবেন? এই কেউরি কীর্তন। হ্যাঁ, সেকেন্ড ভাইটাল ওয়ান হচ্ছে আপনি কোথার থেকে বিজেপি হারবে, মানে বিজেপি কমবে কোথার থেকে। নর্থ ওয়েস্টে বিজেপির কোনো ম্যাটেরিয়াল ড্যামেজ হচ্ছে না, আমি দেখছি না, আমার চিত্রিত কোথাও আমি দেখতে পাচ্ছি না। আর মহারাষ্ট্রে কমবে বলছে, তো মহারাষ্ট্রে যেটা তোর 23টাই ছিল, তো 23টা মহারাষ্ট্রের থেকে কমলে মহারাষ্ট্রে টোটাল সিট হচ্ছে 48, 23টা সেই সময় ছিল, বা এখন বলছে 22 থেকে 26 পোল, এক্সিট পোলগুলো। তাহলে কমলোটা কোথায়? যদি কমেও উড়িষ্যাতে তো দেখানো হচ্ছে বাড়ছে, দেখানো হচ্ছে অন্ধ্রপ্রদেশে প্রচুর বাড়ছে, দেখানো হচ্ছে তেলেঙ্গানায় বাড়ছে। এই বাড়তিটা ওয়েস্ট বেঙ্গলে বাড়ছে বলছে, এই বাড়তিটা এখানে কিন্তু মেকআপ হওয়ার সুযোগ রয়েছে। আমি সার্বিকভাবে বলছি যে দেখুন, যে মোদী সরকারের উপরে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে মানুষের, কিন্তু আমরা সার্ভে করে দেখেছি হতাশা থাকতে পারে, কিন্তু রাগ নেই। কারণ রাগটা কেন নেই? এই রাগটা তৈরি করতে পারেনি বিরোধীরা। ফলে হতাশা থাকলে ভোট অবধি যাব না, ভোট দেব না, বা দিলেও নির্বিকল্প মোদিকেই দেব। কারণ আমরা একটা হিসাব আপনাকে বলি, যে আমরা গ্রস সার্ভেতে কিন্তু দেখেছিলাম 3টে টাইপের কিন্তু এদেশে ভোটার, 3টে ভোটার, 3 টায়ার্সের ভোটার আমরা দেখেছিলাম, যে এই ভোটাররা কিন্তু মোর অ্যান্ড লেস ভোটচিত্রটাকে কন্ট্রোল করে চলে। যেই ভোটচিত্রটা কন্ট্রোল করার মধ্যে এক্সট্রিম বিজেপিপন্থী, এক্সট্রিম বিজেপি বিরোধীপন্থী, আর মিডিওকার পার্ট অফ দ্য সিলেবি, এখানে কিন্তু তারা দোদুল্যমান পার্ট, তারা স্থায়িত্ব দেখে। এটা তো ঠিক যে আপনি যদি ভোটচিত্রটা দেখেন, আপনি 14তে মোদি যখন ক্ষমতায় প্রথম আসে, তখন ভোটাররা বলেছিল চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, ভোট ফর হোপ। 14 ভোট ফর মোদি। আচ্ছা, তো সেখানে টোটাল ইয়েটাই ছিল, পজিটিভ দিকটা ছিল হচ্ছে এনডিএর দিকে, আর নেগেটিভ পার্টটা ছিল কিন্তু ইউপিএ। 19-এ ভোট ফর ওভারহেলিং ন্যাশনাল সিকিউরিটি, ফেইথ ওভার মোদি, ন্যাশনাল সিকিউরিটির পোস্টে মোদিকে ভোট দিয়েছে। 24-এ রাম মন্দির একটা আস্থা আছে, কিন্তু আমি আবারও বলছি আস্থাটা কিন্তু মুদ্রা নয়। এখানে মুদ্রাটা হচ্ছে অপোজিশন কোথায়, কে মোদির এগেনস্টে অপোজিশনটা কোথায়, স্থায়িত্ব কোথায়। মানুষ ভয় পাচ্ছে, আমরা নিশ্চয়ই 5 মাস পরে আরেকটা ভোট চাই না দেশে। ফলে যাক বাবা, যাই আছে আছে, সবাই সমান, গ্যাসের দাম 10-5 টাকা বেশি হবে, স্থায়িত্ব তো পাবো, এই স্থায়িত্ব।